ইনায়া রুমে আসে, কিন্তু তার মনে কোনো আনন্দ নাই, শুধু ভয় আছে। অরণ্য হয়তো বুঝতে পারে ইনায়ার মনের অবস্থা। অরণ্য বলে, ইনায়া যান, ফ্রেশ হয়ে আসেন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। অরণ্যর কথা শুনে ইনায়া ওয়াশরুমে চলে যায়। এরপর অরণ্য নিচে এসে ইনায়ার জন্য খাবার নিয়ে যায়। ইনায়া ফ্রেশ হয়ে এসে আয়নার সামনে দাঁড়ায়। তার শরীরে অনেক ক্ষত আছে। জেলে যাওয়ার পর তাকে কোনো জামা দেওয়া হয় নাই। সেই দিনের বৌভাতের জামা সে পরে আছে। বাড়ি গয়নার কারণে তার শরীরের অনেক জায়গায় লাল হয়ে গেছে। আয়নার সামনে দাঁড়িয়ে ইনায়া নিজের শরীর ভালো করে দেখতে থাকে। তার শরীর ক্ষত হয়ে গেছে, লাল দাগ হয়ে গেছে সম্পূর্ণ শরীরে। অরণ্য খাবার নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে আসে। রুমে এসে দেখে ইনায়া আয়নার সামনে আছে। অরণ্য রুমে এসে নিজের উপস্থিতি বোঝাতে নক করে দরজার মধ্যে। ইনায়া পিছনে ফিরে তাকিয়ে দেখে অরণ্য এসেছে। ইনায়া বলে, রুমের ভিতরে আসেন অরণ্য। ইনায়ার সম্মতি পেয়ে অরণ্য রুমের ভিতরে চলে আসে। এরপর নিজের হাতে রাখা খাবার টেবিলে রাখে। ইনায়া এসে বসে টেবিলের কাছে। এরপর খাবার খাওয়া শুরু করে। প্রায় সারাদিন সে না খেয়ে কাটিয়ে দিয়েছে, যার জন্য তার প্রচুর খিদা লেগেছে। ইনায়ার খাওয়ার মাঝে অরণ্যর চোখ যায় ওর শরীরের ক্ষত হয়ে যাওয়া লাল দাগের দিকে। অরণ্য বলে, ইনায়া আপনার শরীরে এত লাল দাগ কী করে হয়েছে? ইনায়া খাবার খাওয়ার মধ্যে অরণ্যর কথা শুনে জবাব দেয়, আসলে আমাকে বৌভাতের অনুষ্ঠান থেকে অ্যারেস্ট করা হয়েছে, যার জন্য বিয়ের গহনা শরীরে পরা ছিল। আর জেলখানা আমি পোশাক পরিবর্তন করি নাই। অনেক দিন ধরে বাড়ি গয়না আর শাড়ি পরে থাকার কারণে এমন লাল দাগ হয়েছে। ইনায়ার কথা শুনে অরণ্য বুঝতে পারে। সে গিয়ে মেডিসিনের বক্স নিয়ে আসে। এরপর ইনায়ার সামনে টেবিলে রাখে আর ইনায়াকে উদ্দেশ্য করে বলে, ইনায়া, খাবার খাওয়া শেষ করে আপনি ওষুধ লাগিয়ে নেন সারা শরীরে। এরপর ঘুমিয়ে যান, সারাদিনে অনেক টায়ার্ড হয়ে গেছেন আপনি নিশ্চয়ই। অরণ্যের কথা ইনায়া বাধ্যমেয়ের মতো শুনে খাওয়া দাওয়া শেষ করে পাশে থাকা মেডিসিনের বাক্স থেকে ওষুধ লাগাতে থাকে শরীরে। ইনায়া সারা শরীরে ব্যথা পেয়েছে, যার জন্য তাকে ওষুধ লাগাতে হবে। কিন্তু অরণ্য পাশে বসে আছে। এখন সে কি করে শাড়ির আঁচল সরিয়ে ওষুধ লাগাবে শরীরে? অরণ্য ইনায়ার অবস্থা বুঝতে পারে, যার জন্য সে বেড থেকে উঠে পড়ে আর বলে, ইনায়া, আমার জরুরি ফোন এসেছে, যার জন্য আমাকে বাইরে যেতে হবে। আপনি ওষুধ লাগিয়ে শুয়ে রেস্ট নেন। অরণ্য কথাটা বলে চলে যায়। ইনায়া নিজের শরীরে ওষুধ লাগাতে থাকে, তবে তার হাত পিঠ অবধি পৌঁছাতে পারে না। ইনায়ার দ্বারা যতটুকু সম্ভব হয়েছে সে ওষুধ লাগিয়ে দেয়। জেলখানায় থাকতে ভালো করে ঘুম হয় নাই তার, যার জন্য সে বিছানায় শুয়ে পড়ে। অরণ্য প্রায় 2 ঘন্টা পর নিজের রুমে ফিরে আসে। দরজা খুলে রুমে এসে দেখে ইনায়া ঘুমিয়ে আছে। অরণ্য নিজেও কালকে সারা রাত ঘুমাতে পারে নাই, তার জন্য সে সোফায় গিয়ে শুয়ে পড়ে। বিকাল প্রায় 4টা। ইনায়ার ফোনে রিং হচ্ছে, কিন্তু ইনায়া ঘুমে মগ্ন থাকার কারণে শুনতে পায় না। প্রায় অনেক সময় ধরে ফোন শব্দ করার কারণে ইনায়ার ঘুম ভেঙে যায়। ইনায়া ঘুম থেকে পিট পিট করে চোখ খুলে পাশে থাকা টেবিলে নিজের ফোন হাতে নেয়। ফোনের স্ক্রিনে অরুণা বেগমের নাম্বার দেখে ইনায়া ফোন রিসিভ করে। ইনায়া ঘুমন্ত কণ্ঠে বলে, মামুনি, কি হয়েছে? এতবার ফোন কেন করেছ? ইনায়া, তোমাকে কি জেলখানা থেকে ছেড়ে দিয়েছে? আজকে তোমার ভালো বাবা অসুস্থ হয়ে গেছে, যার জন্য আমরা আদালতে যেতে পারি না। মামুনি, কোনো সমস্যা নাই, আমি একদম ঠিক আছি। আর জেল থেকে ছেড়ে দিয়েছে আমাকে, তোমাদের টেনশন করতে হবে না। ভালো বাবার শরীরের যত্ন নিও। ইনায়া আর অরুণা বেগম প্রায় 20 মিনিট সময় নিয়ে কথা বলে। এরপর ইনায়া ফোন রেখে ওয়াশরুমে চলে যায়। সেখান থেকে ফ্রেশ হয়ে রুমে ফিরে আসে। ইনায়া এখন সোফায় তাকিয়ে দেখে অরণ্য সেখানে শুয়ে আছে। ইনায়া এগিয়ে যায় ঘুমন্ত অরণ্যর কাছে। সোফার কাছে গিয়ে সে ভালো করে দেখে অরণ্যকে। ইনায়া বলে, মিস্টার অরণ্য রাজ চৌধুরী আমার জীবনের সবচেয়ে অপছন্দের মানুষ, কিন্তু অরণ্য, আপনার সাথে আমার শত্রুতা কখনো শেষ হবে না। তবে আপনি আমার অনেক উপকার করেছেন অরণ্য। মানুষ হিসেবে আপনি সত্যি একজন উত্তম ব্যক্তি। অরণ্যর ঘুমন্ত অবস্থায় কোনো নারীর কণ্ঠ শুনে চোখ খুলে তাকায়। অরণ্য ঘুম থেকে উঠে গেছে দেখে ইনায়া সেখান থেকে চলে যেতে চায়। তার আগেই অরণ্য তাকে থামিয়ে দেয়। অরণ্য ইনায়ার হাত ধরে আবার সোফার কাছে নিয়ে আসে। অরণ্যর বিশ্বাস হচ্ছে না ইনায়া তার কাছে এসেছে। অরণ্য ডেবিল হাসি দিয়ে বলে, কি ব্যাপার মিসেস ইনায়া চৌধুরী? ঘুমন্ত অবস্থায় নিজের স্বামীর সর্বনাশ করার জন্য কি তার কাছে এসেছেন? বাসর রাতে যদি আপনি সম্মতি দিতেন তাহলে এতদিনে 3-4টা বাচ্চাও হয়ে যেত আমাদের, আর আপনাকে এমন লুকিয়ে লুকিয়ে স্বামীর কাছে আসতে হতো না। অরণ্যর কথা শুনে ইনায়ার কান গরম হয়ে যায়।
এই লোকের মধ্যে কি লাজ লজ্জা শরম বলতে কিচ্ছু নাই? তাদের দুইজনের বিয়ে হয়েছে মাত্র 2 দিন আগে, এর মধ্যে 4-5টা বাচ্চা কোথা থেকে আসবে? ইনায়া রাগী স্বরে বলে, অরণ্য, আপনার সাথে কথা বলা আমার জীবনের সবচেয়ে বড় ভুল। জঘন্য পুরুষ মানুষ আপনি। ও রিয়েলি মিসেস ইনায়া চৌধুরী? তাহলে এই জঘন্য পুরুষের কাছে আপনি কেন এসেছেন? ঘুমের মধ্যে তার সর্বনাশ করতে কেন চাইছিলেন? শুনুন, আপনার সর্বনাশ করার কোনো ইচ্ছা আমার নাই। আপনি ঘুমন্ত অবস্থায় শীতে কাঁপতেছিলেন, তাই কাঁথার জন্য চিৎকার করছিলেন, যার জন্য আমি আলমারি থেকে আপনার জন্য কাঁথা নিয়ে আসতে গিয়েছিলাম। ইনায়ার মুখে মিথ্যা কথা শুনে অরণ্য হাসে। এরপর বাহিরে রোদের দিকে ইশারা দিয়ে বলে, ইনায়া, বাহিরে যা রোদ পড়েছে, মানুষ গরমে এসি ছাড়া থাকতে পারছে না, আর আপনি বলছেন আমি শীতে কাঁপছিলাম। কথাটা কি বিশ্বাসযোগ্য? সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মিথ্যা কথাও আপনি বলতে পারেন না ইনায়া। ইনায়া বুঝতে পারে অরণ্য তার মিথ্যা ধরে ফেলেছে, কিন্তু এখন সে সত্যি বলতে পারবে না। এই লোকের উপর ইনায়ার কোনো বিশ্বাস নাই। ইনায়া কথা ঘুরিয়ে বলে, আপনি একটা জঘন্য মানুষ, আপনার সাথে আমি কথা বলতে চাই না। এখন ফ্রেশ হতে যান ওয়াশরুমে, আমি নিচে গিয়ে দেখি রান্না হয়েছে কিনা। ইনায়া কথাটা বলে রুম থেকে বের হয়ে যায়। অরণ্য মুখে একটা হাসি নিয়ে ওয়াশরুমে চলে যায়। ইনায়া রুম থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে নিচে চলে যায়। এরপর সে সম্পূর্ণ বাড়ি ঘুরে ঘুরে দেখে। অরণ্যর বাড়িটা অনেক সুন্দর, শহরের সবচেয়ে বড় বিজনেসম্যানের বাড়ি বলে কথা। ইনায়া প্রতিটা রুম ঘুরে ঘুরে দেখছে। হঠাৎ করে একটা রুমের সামনে যায় সে। ইনায়া শুনতে পায় সেই রুম থেকে কোনো মহিলার আওয়াজ শোনা যাচ্ছে। ইনায়া এই বাড়ির প্রতিটা মানুষের সাথে পরিচিত হয়েছে, কিন্তু এই মহিলাকে এই রুমে? ইনায়া কৌতূহল নিয়ে রুমের দরজায় নক করে। দরজা খোলা থাকার কারণে ইনায়া রুমের ভিতরে প্রবেশ করে। ইনায়া দেখে একজন মহিলা নামাজে বসে তসবিহ হাতে নিয়ে বসে জিকির করছে। মহিলা পিছন দিকে ঘুরে বসে থাকার কারণে তার মুখ দেখা যাচ্ছে না। জিকিরের মধ্যে হঠাৎ করে পিছন থেকে কোনো মানুষের পায়ের শব্দ শুনে পিছনে ফিরে তাকায় রেহানা বেগম। রেহানা বেগম পিছনে ফিরে তাকিয়ে দেখে তার সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। রেহানা বেগম সামনের দিকে ফিরে আসার কারণে তার চেহারা ইনায়া দেখতে পায়। ইনায়ের মনে পড়ে উনি সেই মহিলা যে তাকে বিয়ের সময় বউ হিসেবে বরণ করে নেয়। রেহানা বেগম গম্ভীর গলায় বলে, তুমি ইনায়া তাই না? এই বাড়ির নতুন বউ, দ্য গ্রেট বিজনেসম্যান অরণ্যরাজ চৌধুরীর বউ। রেহানা বেগমের কথা শুনে ইনায়া উত্তর দেয়, জি আমি ইনায়া, অরণ্যর বউ। কিন্তু আপনি কে? আমি রেহানা পারভিন, সাইমার মা। রেহানা বেগমের মুখে সাইমার মা শুনে ইনায়া অবাক হয়ে যায়। তাহলে কি উনি অরণ্যর মা, মানে আমার শাশুড়ি? ইনায়া আর দেরি না করে সে আঁচল তুলে মাথায় দেয়। এরপর রেহানা বেগমের কাছে এসে তার পায়ে সালাম করে। রেহানা বেগম তা দেখে খুব খুশি হয়। উনি ইনায়াকে উঠিয়ে ওর মুখ দেখে। ইনায়া যথেষ্ট সুন্দরী, আর ওর চেহারার মধ্যে অদ্ভুত এক মায়া আছে যা প্রতিটি মানুষকে মুগ্ধ করবে। রেহানা বেগম বলে, মাশাল্লাহ, কি সুন্দর বউ হয়েছে চৌধুরী বাড়ির। দোয়া করি মা, তুমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সংসার করো, আর এই চৌধুরী বাড়ির মান সম্মান সব ভালো করে বজায় রাখো। ধন্যবাদ মা। রেহানা বেগমের সাথে ইনায়া অনেক সময় কথা বলে। উনি বেশ ভালো আর মার্জিত রুচিসম্মত মানুষ। রেহানা বেগম বসা থেকে উঠে গিয়ে আলমারি থেকে 2 সেট গহনা আর হাতের চুড়ি নিয়ে আসে। রেহানা বেগম গয়নার সেট ইনায়ের হাতে দেয় আর চুড়ি পরিয়ে দেয় ইনায়ের হাতে। ইনায়া বলে, মা কি করছেন আপনি? এই গয়না আর চুড়ি আমাকে দিচ্ছেন কেন? এই গয়না এই বাড়ির ঐতিহ্য। চৌধুরী বাড়িতে যারা বউ হয়ে আসে প্রত্যেকেই এই গয়না পরে, আর এই চুড়ি যত্ন করে রেখে দিয়েছিলাম আমার ছেলের বউয়ের জন্য। এতদিন পর অরণ্য বিয়ে করে এই বাড়িতে বউ নিয়ে এসেছে, তাই এই চুড়ি তোমাকে দিলাম। কিন্তু মা, আমি এত গয়না দিয়ে কি করব? পরবে ইনায়া, বাড়ির বউ সবসময় গয়না পরে সুন্দর করে সেজে থাকে। তোমাকে এই গয়না পরলে অনেক সুন্দর লাগবে। রেহানা বেগমের কথা শুনে ইনায়া গয়নার বাক্স খুলে দেখে সেখানে থাকা গয়না অনেক সুন্দর, তার পছন্দ হয়েছে। রেহানা বেগম আর ইনায়া অল্প সময় কথা বলে। এরপর ইনায়া আবার অন্য সব রুমে ঘুরতে থাকে। হঠাৎ করে ইনায়ের ফোনে একটা কল আসে। ইনায়া রিসিভ করে। ইনায়া বলে, আসিফ, কিছু কি জানতে পেরেছ? ম্যাম, এসএস কোম্পানির ম্যানেজারকে আমি খুঁজে পেয়েছি। সে আপনার সাথে কথা বলতে চায়। আর ম্যাম, আপনার নামে এই কোম্পানির দলিল আছে, কিন্তু আমার নামে এত বড় কোম্পানি কে লিখে দেবে? উনি আর কেউ না, আপনার